অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন মহামান্য রাষ্ট্রপতি, তিনি নির্বাচিত হয়েছেন। তাকে অভিনন্দন নিশ্চয়ই আপনি জানাবেন। এবং আপনি আজকে কর্নেল অলি আহমেদের তিনি একটি প্রেস ব্রিফিং করেছেন, সেখানে তিনি যেমনটি বলেছেন যে ৭০ অনুচ্ছেদ যদি না থাকতো তাহলে এমপিরা ইচ্ছেমতো ভোট, ৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা ইচ্ছেমতো ভোট দিতে পারেন। এবং একটি জরিপের কথাও তিনি বলেছেন যে সেখানে ৬৮% মানুষ তাকে সমর্থন করেছেন, যেটি তিনি বলতে চাচ্ছেন যে ৭০ অনুচ্ছেদই আসলে বার হয়ে দাঁড়িয়েছে এখানে। আপনার মতে কি আজকের নির্বাচন নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? আই এম ভেরি হ্যাপি টু সি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ইলেক্টেড হয়েছেন। তার মতো এরকম সজ্জন লোক বাংলাদেশের রাষ্ট্রপতি হওয়া শুধু দেশের জন্য নয়, দেশের বাইরেও আমার ধারণা আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমাদের দেশের রাজনৈতিক বিভিন্ন বিবাদমান দলগুলোর মধ্যে এক ধরনের হারমোনি ক্রিয়েট হবে। কারণ আমি কাছ থেকে দেখেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একবার আমার মনে আছে 2009 সালের সম্ভবত 17ই ডিসেম্বর আমি ওনার বাসায় গিয়েছিলাম। আমি তখন একটা ছাত্র সংগঠনের দায়িত্বে ছিলাম। বাসায় গিয়ে আমি ওনাকে কিছু প্রকাশনী দিয়েছিলাম, একটা ম্যাগাজিন, একটা ক্যালেন্ডার, একটা ডায়েরি। তখন ওনার ড্রয়িং রুমে বসে ওনার সঙ্গে অনেক মানুষ দেখা করতে আসলো। উনি আমাদেরকে বসালেন, চা খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন, আর সাথে সাথে সবাইকে ডাকলেন, এই তোমরা সবাই এদিকে আসো, আসো, তোমরা কি করো? এই যে দেখো, এই ছাত্র শিবিরের ছেলেরা ডায়েরি বের করছে, লেখালেখি বের করছে, বই বের করছে, তোমরা করো না কেন? এভাবে তো মানুষের ইন্টেলেকচুয়ালিটি পারফেকশন আসে ছাত্র জীবনে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ওয়াই ডোন্ট ইউ ডু দিস? তখন আমার কাছে মনে হয়েছিল যে উনি অবচেতন মনে এমন এক জেনারেশনের কথা ভাবেন যারা শ্রম, মেধা, ঘাম দিয়ে ক্রিয়েটিভ হিসেবে গড়ে ওঠে। এরকম মাল্টিকালচারাল লোক উনি দেখতে চান বলে আমার ধারণা। আপনার প্রশ্নের জবাবটা যদি আমি আসি, এটা ঠিক, ৭০ অনুচ্ছেদ নিয়ে বিতর্ক তো পুরনো, নতুন বিতর্ক না। এবং সর্বশেষ জুলাই সনদে ৭০ অনুচ্ছেদ নিয়ে একটা রাজনৈতিক ঐকমত্য হয়েছিল। ফার্স্ট বলা হয়েছিল যে ৭০ অনুচ্ছেদ বিএনপির পক্ষ থেকে 4টি শর্তযুক্ত থাকবে, আর অন্যান্যরা বলেছে যে 2টো শর্তযুক্ত থাকবে। অন্যান্যরা বলেছে একটি হবে অনাস্থা ভোট, এই ক্ষেত্রে ৭০ অনুচ্ছেদ অ্যাপ্লিকেবল হবে, আর একটা হবে অর্থ বিল। আর বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে এই দুটোর সাথে তারা যদি সরকার গঠন করেন তাহলে তারা আরও 2টো শর্ত যোগ করতে চান। একটি হলো যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে, আর আরেকটি হলো জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে। তাহলে এই 4টি শর্ত ছাড়া বাকি ক্ষেত্রে মাননীয় সংসদ সদস্যরা উন্মুক্ত ভোট দিতে পারবেন। তো এখনো পর্যন্ত তো সেই সংশোধনী আসে নাই কিংবা সংস্কার হয় নাই। না হওয়ার কারণে অতীতের সাংবিধানিক সিস্টেম মেনটেন করেই ৭০ অনুচ্ছেদের বাধা হলো যদি কোনো পার্টি থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য হন তাহলে আপনি সেই দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন না, কিংবা যদি পদত্যাগ করেন তাহলে এই দল থেকে যদি পদত্যাগ করেন তাহলেও আপনার সদস্যপদ থাকবে না। ভোটও যদি দেন তখনও আপনার সদস্যপদ থাকবে না। তো এটির যে সংশোধনের প্রয়োজনীয়তা আছে এটি কিন্তু জাতীয়ভাবে অলমোস্ট একমত সকলেই। সো দিস ইজ এ গুড সাইন। আজকেও দেখলাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন যে আগামীর নির্বাচন হবে ৭০ অনুচ্ছেদ সংশোধনের পরে। তাহলে কি সেই সংশোধন? সেই সংশোধন হলো বিএনপির ভাষায় এই 4টা ক্ষেত্র ছাড়া বাকি ক্ষেত্রগুলোতে একজন রাষ্ট্রপতির ভোটেই বলেন কিংবা একটা বিলেই হানা ভোট দিতে বলেন, স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। সেই 4টার মধ্যে একটা হলো সংবিধান সংশোধন, আরেকটা হলো অনাস্থা ভোট, আরেকটা হলো জাতীয় নিরাপত্তা, আর সর্বশেষটা হলো অর্থ বিল। এই 4 ক্ষেত্রে দল যেদিকে ভোট দেবে সেদিকেই দিতে হবে, আর না হয় সদস্যপদ থাকবে না। এছাড়া বাকি সকল ক্ষেত্রে উন্মুক্ত থাকবেন। এই বিধানটা ইন্ট্রোডিউস হলে আজকে একজন প্রতিদ্বন্দ্বী যেভাবে বলেছেন সেটা হতে বাস্তবে রূপান্তরিত হবে। আরেকটা কথা কিন্তু ওখানে আলোচনা হয়েছিল যে প্রাইম মিনিস্টার এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতা এখন এটি কিন্তু ভারসাম্যহীন। মাননীয় প্রধানমন্ত্রীর যে ক্ষমতা আর মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতা বেসিক্যালি 2টো থাকে। একটা হলো মাননীয় প্রধানমন্ত্রীকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন উইদাউট এনি অ্যাডভাইস, আর একটা হলো মাননীয় প্রধান বিচারপতিকে তিনি অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন উইদাউট অ্যাডভাইস। এছাড়া বাকি সব ক্ষেত্রেই মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ছাড়া
তিনি কোনো কাজ করতে পারেন না। তখনই প্রশ্ন আসছিল যে ক্ষমতার কিন্তু ভারসাম্য আনা প্রয়োজন আছে। জি। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় ছিল কি, এগুলো হয়তো এখন আলোচনার বিষয়, মুখরোচক আলোচনার বিষয়। কোনো একদিন যদি স্ট্রাকচারাল চেঞ্জ আসে, পারপাসফুল কোনো চেঞ্জ যদি আমরা করতে পারি, পারহ্যাপস দোজ ডেজ উইল বি দ্য গোল্ডেন ডেজ ফর দ্য নেশন। কর্নেল অলি আহমেদ সম্পর্কে যেটি বলছিলেন, নিশ্চিত পরাজয় এটি তো সবাই জানতেন, তারপরও তাকে প্রার্থী করা হলো। এটি গণতন্ত্রের সৌন্দর্য, সেটিও বলা হচ্ছে, সরকারি দলের পক্ষ থেকেও বলা হচ্ছে। কিন্তু এই যে যেই ব্যাখ্যাটি দিলেন মাসুদ আহমেদ তালুকদার, আপনি কি বলবেন? তাহলে কি বিরোধী জোট রাষ্ট্রপতি প্রার্থী দেওয়া উচিত হয়নি? উচিত ছিল না? Can it be argued? The election process is there. ডেমোক্রেটিক কালচার অনুযায়ী 70 অনুচ্ছেদ থাকার কারণে ইট ইজ এভিডেন্ট যে কাদের আসন সংখ্যা বেশি, কাদের আসন সংখ্যা কম। এই যে একটা প্রসেসের মধ্য দিয়ে আজকে যে ভোট নেওয়া হলো, ধরেন একজন প্রার্থী হলে ভোট নেওয়ার কোনো প্রয়োজন ছিল? না। 255টা ভোট পেয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। এটা তিনি কাউন্ট করতে পারতেন? 8টা ভোট যে তিনি বেশি পাবেন তা কি তিনি বুঝতে পারতেন? পারতেন না। কিন্তু এই যে বিরোধী দলের রাজনৈতিক প্রসেসের মধ্যে অংশগ্রহণ করার যে টেন্ডেন্সি, দিস ইজ এ গুড সাইন ফর ডেমোক্রেসি। ইটস এ কালচার। হ্যাঁ, বিরোধী দল কি জানে না যে এখানে তাদের রাষ্ট্রপতি বিজয়ী হবে না? নিশ্চিত জানে। কিন্তু এও জানে বিরোধী দল পার্টিসিপেট না করে ওয়ান ওয়ে ট্রাফিকিং will weaken the democratic culture of the nation. So this is willingness, this is goodwill, bona fide will. এই পার্টিসিপেশনের মধ্যে তারা তাদের বিবেচনায় যাকে ভালো মনে করেছে তাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছে। আচ্ছা, আর তাদের বিবেচনায় এই রাষ্ট্রপতি প্রার্থী 70 অনুচ্ছেদের কথা বলেছেন, বলতেই পারেন, কারণ আমরা তো এগ্রি করেছিলাম যে 6 মাসের ভিতরে এই সংস্কার শেষ হয়ে যাবে। করেছিলাম আমরা সেই এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টটা যে কোনো কারণে হোক বাস্তবায়িত হয়নি ওই সময়ের মধ্যে। কখন হবে এটা পরের জন্য অপেক্ষা করতে হচ্ছে। কিন্তু ইট ওয়াজ সাপোজ টু বি ডান বাই 180 days ফ্রম দ্য ডেট অফ দ্য ইলেকশন। এবং 12ই অগস্ট সেই 6 মাস পার হয়ে গেছে 12ই ফেব্রুয়ারি থেকে। সুতরাং one can easily legitimately raise this question যে we were in agreement to conclude the process within 180 days of the election, but we could not do. That is the reality. But we were supposed to do. আমরা তো চেয়েছিলাম করতে, কিন্তু শেষ পর্যন্ত কার কারণে হলো না, কেন হলো না, এই দোষারোপের কথা বলতে আমি এখানে আসি নাই। But the fact is it did not happen. আচ্ছা, সংসদে সংবিধান সংশোধনী কমিটি করা হয়েছে, সেখানে বিরোধী দলের পক্ষ থেকে কাউকে দেওয়া হয়নি। সেই কমিটির কর্মকাণ্ড বা পরবর্তীতে জুলাই সনদ সংশোধনের যে ভূমিকা, সেটি নিয়ে আপনার ব্যাখ্যা কি? দেখেন, আমি মনে করি আমার ভাই তার উত্তর দেবেন, আমি কোনো অযাচিত বিতর্ক ডেভেলপ করতে চাই না, কিন্তু আমি মনে করি ইট কুড হ্যাভ বিন দ্য বেস্ট সিনারিও যে যা আমরা জুলাই সনদ বাস্তবায়নের আগে কিংবা গণভোটে যা বলেছিলাম, এটা যদি আমরা 6 মাসের ভিতরে করে ফেলতে পারতাম, দ্যাট কুড হ্যাভ বিন দি বেস্ট অ্যাকসেপ্টেবল সিনারিও ফর দি নেশন। এবং আজকে যে বিতর্ক, যে কন্টেনশন সংসদের ভিতরে এবং বাইরে, যে সমস্ত রাজনৈতিক কর্মসূচি আমরা দেখতে পাই, এগুলো হয়তো কিছুই করতে হতো না। বাট দ্য সিনারিও বিকাম ট্র্যাকড আউট, চেঞ্জড যেদিন বিএনপি লেড মেজরিটি পার্টি সংবিধান সংস্কারের যে শপথ সেটি নিতে তারা ডিক্লাইন করেছেন। তারা বলেছেন যে দিস ইজ নট ইন অ্যাকর্ডেন্স উইথ দি কনস্টিটিউশন, দ্যাটস ওয়াই উই আর নট টেকিং দ্য ওথ। বিতর্কটা শুরু হয়েছে সেই দিন, এর আগ পর্যন্ত তো কোনো বিতর্ক ছিল না। ইলেকশনে, গণভোটে সবাই একমত হয়ে অংশগ্রহণ করেছে। দেয়ার ওয়াজ নো ডিসকন্টেন্ট, কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন ছিল না। ডিফারেন্স অফ অপিনিয়ন ফার্স্ট সারফেস অন 17th ফেব্রুয়ারি। কেন? এক পক্ষ বলল যে আমরা দুটো শপথই নিব, আরেক পক্ষ বলল আমরা একটা নিব, আরেকটা নিব না। অথচ যে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করা হয়েছিল সেখানে দুটো কথাই ছিল। তাহলে একটি থেকে ডেভিয়েশন হলো,
ডেভিয়েশন বলতে মিসট্রাস্ট হলো, নানান কথা আসতে থাকলো, পক্ষে বিপক্ষে, সঠিক বেঠিক কি আলোচনা হয়েছিল, আস্তে আস্তে আগ্নেয়গিরির অগ্ন্যোৎপাতের মতো গরম হতে থাকলো। আবার বিরোধী দলের পক্ষ থেকে একটা কনস্ট্রাকটিভ রোলও প্লে করা হচ্ছে, ন্যাশনাল ক্রাইসিসে একসাথে কমিটিতে অংশগ্রহণ করা হচ্ছে, রাষ্ট্রপতি নির্বাচনের মতো বিরোধী দলীয় দেওয়া হচ্ছে, কথাবার্তা হচ্ছে, পার্লামেন্টের ভিতরে ঐক্যের ডাক দেওয়া হচ্ছে, পার্লামেন্টের ভিতরে কয়েকটি বিষয়ে ঐক্যমত পোষণ করার কথা বলা হচ্ছে। সেখানে কি আমরা এখানে ঐক্য দেখব সামনে, এমন প্রত্যাশা তো করতে পারি। এইখানে আমি মনে করি একটু ডিফিকাল্ট সিচুয়েশন। কেন বলেন? আমাকে 30 সেকেন্ড সময় বাড়িয়ে দেন। ডিফিকাল্ট সিচুয়েশন এই অর্থে, এখন বিরোধী দল যদি মনে করে যে তারা গণভোটের যে রেজাল্টটা, এই রেজাল্টটাকে তারা অবে না করে সরকারের আহ্বানে সাড়া দিবে, তাহলে তাদেরকে গণভোটকে ডিফাই করতে হয়। আবার সরকার যদি মনে করে যে গণভোটের পোড়াটাই তারা মেনে নেবে, তখন তারা বলছেন আমাদের কিছু কিছু ক্ষেত্রে দ্বিমত আছে। তাহলে তো এখানে একটা কন্টেনশন বিল্ড আপ হয়েছে। এখন বিরোধী দল যদি এখানে অন্ধকার হয়ে আগামীকালকেই ধরেন 4 জন বা 5 জনের জন্য নাম রেখেছেন, এখনো 17 সদস্যের মধ্যে 12 সদস্য ঘোষণা করেছেন আর 5 জনের জন্য অপেক্ষা করছেন, ধরেন আগামীকালকে দিল। তা আগামীকালকে দিলে গণভোটের পরে যে তরিকায় সংবিধান সংস্কার করার রোডম্যাপ ঘোষণা হয়েছিল, সেখান থেকে তাদেরকে সরতে হবে। না সরে তো নামটা দিতে পারবে না। এখন যদি নাম দেয় তাহলে কিসের সদস্য হবেন তারা? সংবিধান সংশোধন বিশেষ কমিটির সদস্য হবেন। আর তাদের হওয়ার কথা ছিল কি? তাদের হওয়ার কথা ছিল সংবিধান সংস্কার পরিষদের সদস্য হবেন। তাহলে গণভোটের ওই পার্টটুকুকে ডিনাই করতে হচ্ছে। দিস ইজ হোয়াট ইজ ডিফিকাল্ট। যেখানে মানুষ ভোট দিয়েছে প্রায় 70%, একটা বিরোধী দলের রাজনীতিতে জনগণের সঙ্গেই তো থাকতে হবে। নাকি বলতে পারবে বিরোধী দল যে জনগণের সঙ্গে আমরা থাকবো না, আমরা চলে যাব টু এ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি? দ্যাট ইজ হোয়াট ইজ এ ডিফিকাল্ট স্টেপ ফর অপোজিশন। এটাই অনেকের কারণ। সেই যে জুলাই সনদে বিএনপির নোট অফ ডিসেন্ট রয়েছে, এখন বিএনপি বলছে ভিন্ন মতের বিষয়গুলোতে তারা নিজেদের নির্বাচনী ম্যান্ডেটই বাস্তবায়ন করবে। জুলাই সনদকে যদি আমরা জাতীয় ঐক্যমত্যের দলিল ধরি, তবে নিজস্ব ইশতেহার ও সনদের যৌথ বাস্তবায়নের আইনি সূত্রটি আসলে কেমন হতে পারে? তার আগে আমি একটা কথা বলি। আপনি একটা প্রশ্ন করেছিলেন না, যে জুলাই সনদ অনুযায়ী মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ব্যালেন্সটা কিভাবে আনা একদম চেক এন্ড ব্যালেন্সটা কিভাবে হবে? নরমালি দুটো কাজ তিনি পারেন, মাননীয় প্রধান বিচারপতি নিয়োগ দেবেন, মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন। এর বাইরে জুলাই সনদের 11 নম্বর দফায় বলা হয়েছিল যে আরও কিছু বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করা ছাড়াই তিনি করতে পারবেন। তার মধ্যে একটা ছিল জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং সদস্যগণ, আর একটা ছিল তথ্য কমিশনের তথ্য কমিশনার ও কমিশনারগণ, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সদস্যগণ, আইন কমিশনের চেয়ারম্যান সদস্যগণ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান। এই বিষয়গুলো মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই করতে পারবেন। এই দুটোর বাইরেও আরও 5টা ব্যালেন্স আনার জন্য ক্ষমতাটাকে একটু বিকেন্দ্রীকরণ করার চেষ্টা করা হয়েছিল। যাই হোক, এখনো হয়নি, দেখা যাবে তারা করেন কিনা। আমার ভাই আর একটা কথা বলেছেন যে কমিটিতে আমরা যাই নাই, আমরা মনে করছি যে জুলাই সনদের প্রস্তাবনার খেলাপ। না, আসলে এটা না। আমরা সুনির্দিষ্টভাবে মনে করছি গণভোটে যে 70% মানুষ ভোট দিয়েছে, এটা কে বিএনপির লোক ছিল কে বিএনপির লোক ছিল না, এটা ম্যাটেরিয়াল। জনগণ দিয়েছে ভোট। এই জনগণের ভোটটা দেওয়ার পরে তার যে রেজাল্টটা, এটা বাস্তবায়নের যে তরিকা, এই তরিকাটা বাইরে আমরা যেতে পারি না। কারণ উই হ্যাভ এ কমিটমেন্ট টু দ্য পিপল অফ দ্য নেশন। এ পলিটিক্যাল পার্টি ক্যানট ডেভিয়েটস ইট কমিটমেন্ট ফ্রম দ্য পিপল। একটা আলাপ আলোচনার মধ্যে গিয়ে আমরা তো এটা বলতে পারি না যে 70% মানুষের এই ভোটাধিকার প্রয়োগ করার যে রেজাল্টটা তারা দেখতে চেয়েছেন, এই রেজাল্টটাকে তো আমরা ডিফাই করতে পারি না, এটাকে ননেস্ট করতে পারি না, এটাকে আমরা অবাস্তবায়িত রেখে আমরা বলতে পারি না যে এখান থেকে আমরা সরে যাব। তাহলে ভবিষ্যৎ রাজনীতি কি হবে? বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, শেষ পর্যন্ত কথাটা কি? ফর দ্য পিপল, অফ দ্য পিপল অ্যান্ড বাই দ্য পিপল। তাহলে 70% পিপল আর ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। উই ক্যানট ডেভিয়েট ফ্রম দেয়ার ওপিনিয়ন। এবং এট দ্য সেম টাইম আমার ভাই বলেছেন যে বিএনপি জনগণের দল। ইয়েস, বিএনপি জনগণের দল, উই বিলিভ। কিন্তু এই বিলিভটার মধ্যে একটু চির ধরিয়েছেন যখন 70% মানুষের ভোটটাকে বাস্তবায়ন না করে ভিন্ন পন্থায় আমাদেরকে কমিটিতে যেতে বলছেন, তখন বিএনপি যে জনগণের দল, এই কথাটার
অতীতের সকল বিশ্বাসের মধ্যে চির ধরে যায়। শুধু নট অফ ডিসেন্ট আমি এখানে এতটুকুই দিয়ে গেলাম আমার ভাইয়ের সাথে, এটা মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট না। 51 ভাগ মানুষ আপনাদের লোক, আপনারা বলছেন ভোট দিয়েছে, তো আপনাদের লোক যারা ভোট দিয়েছে তাদের কথা মানার মোরাল অব্লিগেশন আপনাদের আছে না? নিশ্চয়ই আছে, তা তো করছেন না, এটা দুঃখের বিষয়। আর একটা প্রশ্ন আপনি মাঝখানে করেছেন যে গুম কমিশনের কথা। জি, গুম অবশ্যই কমিশন। গুম কমিশন, দেখেন, সেই গুম প্রশ্নেও আসতে কমিশনে চাচ্ছি। আমার ভাই বলেছেন যে আরো উন্নততর আইন তারা এনেছেন। দুটো ড্রাফট মন্ত্রী পরিষদে অনুমোদিত হয়েছে, একটি মানবাধিকার কমিশন আইন আর একটা গুম প্রতিকার ও প্রতিরোধ আইন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দুটো আইনকেই টুথলেস টাইগারে পরিণত করা হয়েছে। এই যে টুথলেস টাইগার আপনারা করছেন, এগুলো শুধু পার্লামেন্টের কাছে নয়, সারা দুনিয়ার কাছে মুখ লুকিয়ে রাখতে হবে। হাও একটা গুম কমিশনের আইনের মধ্যে প্রস্তাব করা হয়েছে যে গুমের তদন্ত করবে পুলিশ। গুম করে কে? আইন শৃঙ্খলা বাহিনী। গুম করেছে কে অতীতে এই দেশে? ডিজিএফআই করেছে কে? র্যাব করেছে কে? পুলিশের লোকেরা, আইন শৃঙ্খলা বাহিনীর লোকেরা। সেখানে আপনারা অতীতের এই আইনটাকে, মানবাধিকার কমিশনের দায়িত্ব ছিল এই তদন্ত করার, কিন্তু সেখান থেকে কেড়ে নিয়ে এসে এখন দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে অর্ডিনারি থানায় গিয়ে মামলা করতে হবে। থানায় মামলা না নিলে আমাকে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে মামলা করতে হবে। তদন্তকারী কর্মকর্তা হবেন পুলিশ। আচ্ছা বলেন তো, এটা তো অনেকটা শেয়ালের কাছে মুরগি বাগি দেওয়ার মতো। যার বিরুদ্ধে আমার অভিযোগ, আপনি তাকেই আমার তদন্তকারী কর্মকর্তা দিচ্ছেন, এটি ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড নয়। দিস ইজ নট দি পারপাস অফ এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স ল। ইট ইজ এ ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড স্ট্যান্ডার্ড। উই মাস্ট ফলো দ্য স্ট্যান্ডার্ড। এটা আমি ভিমেন্টলি ক্রিটিসাইজ করি। অলওয়েজ আই উইল বি ক্রিটিসাইজিং দ্য ড্রাফট প্রিপেয়ার্ড বাই দ্য গভর্নমেন্ট ইজ ফার বিলো দ্য স্ট্যান্ডার্ড অফ আর্লিয়ার ল। ইট শুড নট বি। এবং মানবাধিকার কমিশনের আইনটাতে কি করেছেন জানেন? আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন তদন্ত করতে গেলে একটা ভিন্ন পারমিশনের প্রয়োজন হবে। ওয়াই? আগে ছিল মানবাধিকার কমিশন করবে উইদাউট এনি পারমিশন, উইদাউট এনি রিপোর্ট। এখন আগে একটা রিপোর্ট চাইতে হবে, বাহিনীর প্রধানের কাছে রিপোর্ট চাইতে হবে। বাহিনীর প্রধান রিপোর্ট দিলে তারপরে হবে। আমি মনে করি দিজ আর ফ্ল্যাগ্রেন্ট ভায়োলেশন অফ দি স্ট্যান্ডার্ড উই সেট ইন দ্য জুলাই চার্টার as well as the international standard. They have to suffer for that. জি।